আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমি নিয়মিত লেকচার জুনিয়র যে বৃত্তি গাইডটা বের হয়েছে সেখান থেকে স্পেশাল মডেল টেস্টগুলো সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 4 এর এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে প্রথমে যে প্রশ্নটা আছে, বলা হয়েছে 4 ক্রমের ম্যাজিক বর্গের কোনাকুনি যোগফল কত। 4 ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ যে কোনো দিক থেকে 4টা করে বর্গ থাকবে এবং সেই বর্গাকার ক্ষেত্রগুলো এক একটা সংখ্যা দিয়ে ভরাট করে এমন ভাবে ভরাট করতে হবে সংখ্যা দিয়ে যাতে করে হচ্ছে যে কোনো দিক থেকে সেটার যোগফল একই রকম হয়। তো এই ক্ষেত্রে বইতে এরকম একটা 4 ক্রমের ম্যাজিক বর্গ দেয়া আছে। সেই 4 ক্রমের ম্যাজিক বর্গের যে কোনো দিক থেকে যোগ করলে সেটা কোনাকুনি হোক অথবা লম্বালম্বি অর্থাৎ কলাম ওয়াইজ যদি যোগ করি অথবা রো ওয়াইজ যদি যোগ করি, যে কোনো দিক থেকে যোগ করলে এটা হয় হচ্ছে 34। তো 1 নম্বরের আনসার তাহলে গ নম্বরটা। 2 নম্বর বলা হয়েছে 1, 3, 5, 7 প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়। এখানে যে অপশনগুলো আছে তো সেগুলো থেকে আমরা এই ক এর মান বসিয়ে প্রথম রাশির বেলাতে প্রথম পদের বেলাতে হচ্ছে যে ক এর মান 1 বসিয়ে, দ্বিতীয় পদের বেলাতে 2 বসিয়ে আমরা এভাবে মিলিয়ে দেখতে পারি যে কোন রাশির ক্ষেত্রে ধারাটা যে মানে প্যাটার্নটা দেয়া আছে প্রশ্নে সেটা মিলে যায়। তো এত হিসাব আসলে এখানে দরকার নাই। এটা দেখা যাচ্ছে যে 1, 3, 5, 7 অর্থাৎ বিজোড় সংখ্যার একটা প্যাটার্ন। বিজোড় সংখ্যার প্যাটার্ন হচ্ছে যে 2 ক বিয়োগ 1 এই রাশি দিয়ে প্রকাশ করা যায়। গ নম্বরে যেটা আছে 2 ক বিয়োগ 1, ক এর মান যদি আমরা 1 বসাই, 2 থেকে 1 বিয়োগ করলে 1 অর্থাৎ প্রথম পদটা পাওয়া যায়। ক এর মান যদি 2 বসানো হয় সেক্ষেত্রে 2 দুগুণা 4 বিয়োগ 1 3 অর্থাৎ দ্বিতীয় পদ পাওয়া যায়। এইভাবে করে দেখা যাবে যে অ্যাটলিস্ট 3টা পদ মিলিয়ে দেখতে হবে যে মিলছে কিনা। তো তাহলে যদি 3টা পদ মিলে যায় তাহলে বুঝতে হবে যে এটাই হচ্ছে সেই বীজগণিতিক রাশিটা। তো এই ক্ষেত্রে গ নম্বর অপশনটা সঠিক। 3 নম্বর বলা হয়েছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এখানে 3টা তথ্য দেয়া আছে যে 5 ক যোগ 2 রাশিটার সপ্তম পদ 37। 5 ক যোগ 2 এই যে এই রাশিটা, এটা সপ্তম পদের কথা বলা হয়েছে। সপ্তম পদের বেলাতে তো ক এর মান হচ্ছে 7 বসাতে হবে। 5 গুণ 7, 5 গুণ 7 তারপরে যোগ 2, 5 সাথে 35 আর 2 যোগ করলে 37 হয়। তাহলে এটা ঠিকই আছে। তারপরে দ্বিতীয় যে তথ্যটা সেখানে বলা হয়েছে 8, 13, 18 এর পঞ্চম পদ হচ্ছে 28। আর তৃতীয় যেটা আছে ক স্কয়ার মাইনাস 1 এর 10তম পদ হচ্ছে 80। তো 8, 13, 18 এটার পঞ্চম পদের কথা বলা হয়েছে। এই প্যাটার্নটার পাশাপাশি 2টা পদ খেয়াল করলে দেখা যাচ্ছে যে 5 করে হচ্ছে এখানে ব্যবধান। 5 যোগ করে পরের পদটা পাওয়া যায়। তাহলে 18 সাথে 5 যোগ করলে হবে 23, এটা চতুর্থ পদ। আর 23 সাথে আবার যদি 5 যোগ করে দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে 28। এই 28 এটা হচ্ছে পঞ্চম পদ। পঞ্চম পদ, হ্যাঁ 88 বলা হয়েছে, তাহলে এটা ঠিকই আছে। আর ক স্কয়ার মাইনাস 1 এর দশম পদ 80 হয় কিনা সেটা দেখি। ক স্কয়ার মাইনাস 1, ক দশম পদ যেহেতু বলেছে ক এর মান তাহলে 10 বসাবো, স্কয়ার মাইনাস 1, 10 এর স্কয়ার করলে 100 হয়, 100 থেকে 1 বিয়োগ করলে হয় 99। কিন্তু প্রশ্নে দেয়া আছে হলো 80। তার মানে তৃতীয় তথ্যটা সঠিক না, 1 আর 2 নম্বর সঠিক। অর্থাৎ 1 আর 2 নম্বর প্রথম যে অপশনটা ক নম্বর সেখানে আছে। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 350 টাকার 3% সমান নিচের কোনটি। 350 টাকার 3% খুব সহজ একটা হিসাব। 3% মানে হচ্ছে 3/100, পার্সেন্ট মানেই হচ্ছে নিচে 100। তো এটা যদি আমরা হিসাব করি, একটা করে শূন্য কেটে দিতে পারি। প্রথমত 35 আর 3 ওপরে গুণ অবস্থায় আর নিচে হলো 10 ভাগ। 3 আর 35 গুণ করলে 105 হয় আর নিচে 10। 10 দিয়ে ভাগ করা তো খুব সহজ, একটা শূন্য এক ঘর আগে দশমিক দিয়ে দিলেই হয়, তার মানে 10.5। তো 350 টাকার 3% হচ্ছে 10.5। এটা 4 নম্বর ছিল। এরপর 5 নম্বর বলা হয়েছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 4000 টাকার 4 বছরের মুনাফা 2400 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায় মানে মুনাফার হার বের করতে হবে। এক্ষেত্রে আসল মুনাফা
সময় সবই দেয়া আছে। আমাদের মুনাফার হার অর্থাৎ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি সেটা নির্ণয় করতে হবে। আমরা সূত্র জানি সরল মুনাফার ক্ষেত্রে, সূত্র আই ইজ ইকুয়াল টু পিএনআর। আই মানে হচ্ছে মুনাফা, এখানে মুনাফা দেয়া আছে হলো 2400, পি মানে হচ্ছে আসল 4000 দেয়া আছে, এন হচ্ছে সময় 4 বছর, আর আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এই 4 আর 4000 এগুলো 2400 সাথে এ পাশে এসে ভাগ হয়ে যাবে। আমরা একটু উল্টো ভাবে লিখি, আরটাকে এক পাশে রাখি, অন্য পাশে হচ্ছে 2400 এর সাথে 4000 আর 4 ভাগ। তো এখানে দুইটা শূন্য কেটে প্রথমে ছোট করতে পারি, তারপরে 4 এর সাথে যে কোনো পদই কাটা যায়, যে কোনো সংখ্যাই কাটা যায়। 4 4 6 হচ্ছে 24, তারপরে 6 আর 40 আরো কেটে ছোট করতে পারি, 3 দুগুণা 6, 2 দিয়ে এটাকে কাটলে 20, তার মানে হচ্ছে কি 3/20। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে আর এর মান সবসময় শতকরায় প্রকাশ করতে হয়, যার কারণে এখানে একটা 100 গুণ করে আমরা শতকরা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই যে 20 এর সাথে 100টা কাটা যাবে, 5 20 এ 100, 5 আর 3 গুণ করলে হচ্ছে 15 আর %, অর্থাৎ মুনাফার হার, শতকরা বার্ষিক মুনাফার হার হচ্ছে 15%। এটা আছে হলো খ নম্বর অপশনে। 6 নম্বরে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো, মূলধন চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ সি দিয়ে যেটাকে প্রকাশ করা হয়, সূত্র তো সবাই জানো আশা করছি, যে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। অর্থাৎ যে প্রথম যে অপশনটা আছে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, এটাই হচ্ছে 6 নম্বরের আনসার। 7 নম্বর একটা তথ্যমূলক প্রশ্ন, কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন হয়? সেটা হচ্ছে ফ্রান্সে। পরবর্তী প্রশ্নটা 8 নম্বর, বলা হয়েছে একটা ত্রিভুজের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? ত্রিভুজের উচ্চতা দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল দেয়া আছে, ভূমিটা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফলের জায়গাতে আমরা 150 লিখলাম, যেটা দেয়া আছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি, ভূমিটাকে x ধরে নিলাম, গুণ উচ্চতা 10 সেন্টিমিটার দেয়া আছে। তো এটা হিসাব করলে x অর্থাৎ ভূমির মান পাওয়া যাবে। এই 2 এর সাথে প্রথমত যদি আমরা 10টা কেটে দিই, 5 দুগুণা 10, 5 এখানে গুণ অবস্থায় আছে এ পাশে x এর সাথে, তো অন্য পাশে গেলে 150 এর সাথে ভাগ হবে, অর্থাৎ x এর মান পাওয়া যাবে 150 কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15 0 30 সেন্টিমিটার, অর্থাৎ ওই ত্রিভুজের ভূমি হচ্ছে 30 সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 1 মিটার 50 সেন্টিমিটার হলে এর আয়তন কত ঘনমিটার? প্রায় বলা হয়েছে 1 মিটার 50 সেন্টিমিটার যদি এটার একটা ধার বা একটা বাহুর দৈর্ঘ্য হয়, তো মিটার ঘনমিটার এককে আমাদের আয়তন বের করতে বলা হয়েছে। তো তাহলে এই বাহুর দৈর্ঘ্যটাকে প্রথমত আমাদের মিটার বানিয়ে নিতে হবে। দুই রকম একক আছে এখানে। 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার, 100 দিয়ে ভাগ করলে সেটা পাওয়া যাবে। এমসিকিউ এত বিস্তারিত দেখাচ্ছি না। 100 দিয়ে ভাগ করলে 0.5, তার মানে সব মিলে 1.5 মিটার। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। আমাদের বের করতে হবে আয়তন। আয়তনের সূত্র ঘনকের আমরা জানি যে এক বাহুর উপর কিউব করলে হচ্ছে আয়তন পাওয়া যায়। 1.5 এর উপর কিউব, অর্থাৎ 3টা 1.5 গুণ 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5 গুণ করলে পাওয়া যাবে 3.375 ঘনমিটার। আয়তনের একক ঘনমিটার। তো এখানে অপশন 3.38 আছে। আমরা যদি এখানে 2 ঘর নেই, তৃতীয় ঘরটা 4 এর থেকে বড় হওয়ার কারণে 1 যোগ করে দিতে হবে। তো 3.38 খ নম্বর অপশনে যেটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বরে বলা হয়েছে পি কিউব মাইনাস কিউ কিউব ইজ ইকুয়াল টু 45, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 3। পি কিউ সমান কত? পি কিউব মাইনাস কিউ কিউবের মান দেওয়া আছে 45 আর পি মাইনাস কিউ এর মান 3 দেওয়া আছে। আমাদের পি কিউ এর মান বের করতে হবে। তো এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র জানি সেই সূত্র দিয়ে যদি আমরা এই অংশটাকে ভেঙে দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3ab, অর্থাৎ এই ক্ষেত্রে পি কিউ ইন্টু হলো পি মাইনাস কিউ
ডান পাশে এটার 45 ছিল, সেই 45টা থাকলো। পি মাইনাস কিউ এর মান এই যে 3 দেয়া আছে, সেই 3 মান বসিয়ে দিই। একটু আমি আরেকটু শর্টকাট হিসাব করি। 3 তার উপরে কিউব আছে, এখানে 3 এর কিউব করলে হচ্ছে 27 হবে, প্লাস এখানে পি মাইনাস কিউ এর মান 3, মান বসালে 3 আর এই যে 3 পি কিউ গুণ করলে 3 3 9, 9 পি কিউ ইকুয়াল টু ডান পাশে আছে 45। 27 ডান পাশে গিয়ে 45 থেকে বিয়োগ হবে, তাহলে আমরা লিখতে পারি 9 পি কিউ ইকুয়াল টু 45 থেকে 27 বিয়োগ করলে 7 8 15 3 18 হয়। 9 পি কিউ ইকুয়াল টু 18, অর্থাৎ পি কিউ ইজ ইকুয়াল টু 9 ডান পাশে গিয়ে 18 এর সাথে ভাগ হয়ে 9 দুগুণা 18, পি কিউ এর মান হচ্ছে 18। এটা ছিল 10 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা 11 আর 12 নম্বর জন্য একটা উদ্দীপক দেয়া আছে, তিনটা রাশি দেয়া আছে, 2 ইন্টু এ প্লাস বি, 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হচ্ছে 12 ইন্টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এই তিনটা রাশি দেয়া আছে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশিগুলোর গসাগুর কথা, আর 12 নম্বরে আছে লসাগু নির্ণয় করার কথা। তো গসাগু লসাগু নির্ণয় করতে গেলে আমরা জানি যে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। প্রথম রাশিটা অবশ্য উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নাই। দ্বিতীয় রাশি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা সূত্র দিয়ে ভেঙে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। আর যে তৃতীয় রাশি আছে 12 ইন্টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এখান থেকে হচ্ছে এ বি কমন নিতে পারি। এ বি কমন নিলে এখানে একটা এ থাকবে প্লাস বি, এ প্লাস বি। তো 11 নম্বরে গসাগু নির্ণয় করতে হবে। বাইরে যে সংখ্যাগুলো আছে 2 4 12, এগুলোর যদি গসাগু করো, যে কোনো পদ্ধতিতে গসাগু একটু করে দেখতে পারো। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো 2 সবচেয়ে ছোট, যেহেতু মানে সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড় আসলে 2, মানে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। 2 4 এর গুণনীয়ক হচ্ছে 2, 4 এর গুণনীয়ক 2, 12 এর গুণনীয়ক হচ্ছে 2 হয়, 3 হয়, 6 12, 4 এর গুণনীয়ক 4ও হয়। তো 2 হচ্ছে মানে কমন গুণনীয়ক, যেটা সবগুলোর মধ্যে আছে। 2 এর থেকে বড় আর কোনো সাধারণ গুণনীয়ক সবগুলোর ভেতরে নাই। তো এত হিসাবের আসলে দরকার নাই। গসাগু যে প্রক্রিয়া তোমরা ভাগ প্রক্রিয়া যে পারো, সেইভাবে করে সংখ্যাগুলোর গসাগু করে দেখতে পারো। তো সেই ক্ষেত্রে 2 হবে গসাগু। আর বাকি যে উৎপাদকগুলো আছে এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে। তো এটা খুব সহজ, একটা এ প্লাস বি সবগুলো রাশিতেই আছে, অর্থাৎ এ প্লাস বি কমন নিতে পারি। তো এর গসাগু হবে 2 ইন্টু এ প্লাস বি। আর লসাগুর বেলাতে আমরা জানি সব কিছুই নিতে হয়। 2 4 12 এগুলোর লসাগু যদি হিসাব করা হয়, 12কে যেহেতু 2 বা 4 দুইটা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়, তাহলে সংখ্যাগুলোর লসাগু হবে 12। আর এ প্লাস বি, আচ্ছা বাইরে যে এখানে এ বি আছে, এই এ বিও হবে 12 এর সাথে। তারপর এ প্লাস বি একটার বেশি কোথাও নাই, একটা এ প্লাস বি হবে, একটা এ মাইনাস বিও হবে। এটাকে একটু ছোট করে লেখা যায়। অপশনটা একটু দেখি যে কিভাবে আছে। 12 নম্বর 12 এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ক নম্বর যে অপশন আছে সেখানে এইভাবে করে দেয়া আছে যে 12 এ বি, এটা সূত্র দিয়ে গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো এইভাবে আছে অপশনটা, এটাই তাহলে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নে এই ভগ্নাংশটা দেয়া আছে, এটা লঘিষ্ঠ রূপ নির্ণয় করতে বলা হয়েছে। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। তো সেটা করতে গেলে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দুইটা রাশিকে মিডিল টার্ম করা যায়। এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 মাইনাস 3x প্লাস 2x নিয়ে ভাঙতে পারি, মাইনাস 6। মিডিল টার্মের যে নিয়ম, দুই পাশের গুণফল, মাঝখানের পদ দুটার গুণফল সমান হতে হবে, এবং মাঝখানের পদ দুটা যোগ করে এখানে যে মধ্যের পদটা ছিল মাঝখানের, সেটার সমান হতে হবে। তো শর্ত অনুসারে ভেঙে দিয়ে নিচেও আবার এটাও মিডিল টার্ম করা যায়। এটা হচ্ছে মাইনাস 3x মাইনাস 2x, দুইটা এখানে মাইনাস নিতে হবে। মিলিয়ে দেখতে পারো শর্ত অনুসারে ভাঙাটা ঠিক আছে কিনা। ওপরে হচ্ছে x কমন নিলে থাকবে x মাইনাস 3, তারপরে প্লাস 2 কমন নিয়েও x মাইনাস 3, নিচে x কমন নিয়ে x মাইনাস 3 মাইনাস হবে একটা, মাইনাস 2 কমন দিলে x প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে x মাইনাস 3। তাহলে সব শেষে x মাইনাস 3 যদি কমন নেওয়া হয় x প্লাস 2 থাকবে,
নিচেও x-3 কমন নিলে x-2 থাকবে। x-3 ওপর নিচ থেকে কেটে দিতে পারি, ওপরে একটা x+2 আর নিচে থাকে হচ্ছে x-2। তো এই হচ্ছে 13 নম্বর প্রশ্নটার লঘিষ্ঠ আকার। এরপরে 14 নম্বর যে এমসিকিউটা আছে, একটা অঙ্ক দেয়া আছে, যোগ অঙ্ক। প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটার মান নির্ণয় করতে হবে। তো লসাগু নিতে গেলে, যোগ করতে গেলে লসাগু নিতে হবে। প্রথমে হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে হরগুলো, 1+a², এটাকে কিছুই করা যায় না। এখানে যদি আমরা এটাকে a² হোল স্কয়ারে ভাঙি, তাহলে a+b × a - b সূত্রানুসারে ভেঙে, আচ্ছা প্রথমের এটা এমনই থাকছে, আর এটাকে ভেঙে আমরা পাবো, এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি যে 1+a² × 1 - a²। একটুখানি শর্ট করলাম। এমসিকিউ এমনিতেই যেটুকু দেখানো হচ্ছে বোঝানোর জন্য কেবল দেখানো হচ্ছে, এগুলো আসলে আরো শর্ট করে করতে হবে। এত ডিটেইলে করার সময় বা সুযোগ কিছুই থাকবে না পরীক্ষার সময়। তো লসাগু এই 1+a², 1 - a² এই দুইটাই হবে 1+a² × 1 - a²। 1+a² দিয়ে লসাগুকে ভাগ করলে 1 - a² থাকবে, তার সাথে উপরের 4a গুণ হয়ে যাবে, গুণ হলে 4a × 1 4a - 4a³ 4a³ প্লাস দ্বিতীয় ভগ্নাংশের বেলাতে হর আর লসাগু তো একই, তো ভাগ করলে 1 হবে, 1 হলে উপরের লব যা আছে সেটাই হবে। তাহলে এখানে হচ্ছে 4a - 4a³ আর প্লাস 8a³ যোগ করলে প্লাস 4a³ হবে। নিচে যা আছে সেটা লিখলাম 1 - a²। 4a ওপর থেকে কমন নেওয়া যায়, 4a কমন নিলে 1+a² থাকবে। তাহলে কমন নিয়ে লাভ হলো কি, এই 1+a² ওপর নিচ থেকে কেটে দিতে পারবো, এই যে 1+a² কাটা। তাহলে ওপরে দুঃখিত, ওপরে থাকবে 4a আর নিচে হলো 1 - a²। তো এটা ছিল 14 নম্বর প্রশ্ন। ওপরে হচ্ছে 4a, ওপরে 4a, এখানে তো আমি কোনো অপশন দেখতে পাচ্ছি না, আমি কি ভুল করেছি? 4a একটু আবার চেক করে দেখি। 4a প্রশ্নটা 4a বাই 1+a², তারপরে প্লাস 8a³ 1 - a⁴। প্রশ্ন তো ঠিকই আছে। তারপরে আনসারটা দেখি, সমাধানটা 1+a², 1 - a² ভেঙে পাবো লসাগু এটাই, 4a দিয়ে এটা গুণ হয়ে যাবে 4a - 4a³, ঠিকই আছে, প্লাস 8a³। তাহলে এখানে প্লাস 4a³, তারপর 4a কমন নিয়ে 1+a², ঠিকই আছে। আসলে এখানে অপশন নাই, আমার মনে হয় আমি ঠিকই করেছি। ওপরে হবে 4a আর নিচে 1 - a²। এটা ছিল 14 নম্বর প্রশ্ন। 15 নম্বর বলা হয়েছে কোন বিন্দুটি, একটা সমীকরণ দেওয়া আছে এখানে 2x - 3y = 18, এই সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করে মানে কোন বিন্দুটার স্থানাঙ্ক বসিয়ে সমীকরণটার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। তো সেটা হচ্ছে যে শেষের যে অপশনটা আছে 3 - 4, প্রত্যেকটা বিন্দু আসলে বসিয়ে বসিয়ে দেখতে হবে, কারণ এখানে একটা সমীকরণ থেকে তো এক্স ওয়াই এর মান বের করা সম্ভব না। তো সেটা ওই অপশনগুলো যা আছে সেগুলো থেকে এক্স আর ওয়াই এর মান বসিয়ে, প্রত্যেকটা অপশন ক্রমজোর আকারে দেয়া আছে, অর্থাৎ প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয় মানটা হলো ওয়াই এর মান। তো সেটা বসিয়ে দেখতে হবে যে কোন ক্ষেত্রে কোন মান দিয়ে হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। তো সেটা যে শেষের অপশনটা আছে 3 - 4, এক্স এর মান যদি 3 বসানো হয়, 3 × 2 = 6, আর y এর মান -4 বলেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 × 4 = 12, 12 আর 6 যোগ করলে 18 হয়, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যায়। তাহলে 15 নম্বরের শেষের অপশনটা হচ্ছে সঠিক। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 12 এবং বিয়োগফল হচ্ছে 2, ভগ্নাংশটার হর কত? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যেটা লব ছোট হর বড়।
ধরি যে ভগ্নাংশটা হলো এক্স বাই ওয়াই। তো যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, ওয়াই বড় হবে আর এক্স হচ্ছে ছোট। এদের লব আর হরের যোগফল বলা হয়েছে 12। তার মানে এক্স আর ওয়াই হচ্ছে 12 আর বিয়োগফল হচ্ছে 2। যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাহলে ওয়াই বড়, বিয়োগের বেলাতে ওয়াই থেকে এক্স বিয়োগ করতে হবে, তাহলে পাবো 2। বের করতে হবে হর অর্থাৎ ওয়াই এর মান। আমরা যদি এই সমীকরণ দুইটা যোগ করে দেই, এক্স মাইনাস এক্স কাটা যাবে, ওয়াই আর ওয়াই মানে হচ্ছে 2y, এপাশে 12 আর 2 14, অর্থাৎ ওয়াই এর মান তাহলে পাওয়া যাবে 7 দুগুণা 14, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশটার হর হচ্ছে তাহলে 7। শিক্ষার্থী বন্ধুরা, 17 নম্বর এমসিকিউটাতে একটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে। বলা হয়েছে যে x such as x হচ্ছে 20 এর মৌলিক উৎপাদক। সেটটির রোস্টার পদ্ধতি প্রকাশ কোনটি? রোস্টার পদ্ধতি মানে হচ্ছে তালিকা পদ্ধতি। রোস্টার পদ্ধতিতে 20 এর মৌলিক উৎপাদক যে সেটটা দিয়ে প্রকাশ পায় সেটা নির্ণয় করতে হবে। 20 এর মৌলিক উৎপাদক, 20 এর উৎপাদক বা গুণনীয়ক তো অনেক আছে। 1 আছে, তারপরে 2 গুণনীয়ক বা উৎপাদক অর্থাৎ 20 কে যে সমস্ত সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, 4 আছে, 5, 10, 20, এগুলো হচ্ছে সব মিলিয়ে 20 এর গুণনীয়ক, যেগুলো দিয়ে 20 কে নিঃশেষে ভাগ করা যায়। কিন্তু সবগুলো তো মৌলিক গুণনীয়ক না। যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যার মধ্যে 2, 5, এই দুইটা কেবল এখানে মৌলিক সংখ্যা আছে। তার মানে 20 এর মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে কেবল 4, 2 আর হচ্ছে 5। 2 আর 5 কোন অপশনে আছে? 2 আর 5 শেষের ঘ নম্বর অপশনে আছে। 18 নম্বরে ইউ এ দুইটা সেট দেয়া আছে। ইউ হচ্ছে সার্বিক সেট। বলা হয়েছে এ এর কমপ্লিমেন্ট অফ সেট অর্থাৎ পূরক সেট নির্ণয় করতে হবে। ইউ আর এ যে সেট দুটো দেয়া আছে, ইউ সেট আসলে 1 থেকে 7 পর্যন্ত, আমি এখানে ডট ডট দিয়ে লিখে দিয়েছি সংক্ষেপে। এ সেটের পূরক সেট নির্ণয় করতে হবে। পূরক সেট মানে আমরা জানি যে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করতে হয়। তো সার্বিক সেট এখানে ইউ 1 থেকে 7 পর্যন্ত। তো সেখান থেকে যদি 3, 5, 6, 7 এগুলো লিখে দেখাচ্ছি না, সরাসরি বাদ দিয়ে দাও। 3, 5, 6, 7 বাদ দিলে হবে হচ্ছে 1, 2, তারপরে 3 বাদ দিয়ে 4, 5, 6, 7 তো বাদ, তাহলে আর কিছু হবে না। 1, 2 আর 4 18 নম্বরের অ্যান্সার। 19 নম্বরে এ আর বি দুইটা সেট দেয়া আছে। এরপর তিনটা অপশন আছে, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, আর হচ্ছে এ এর উপসেট সংখ্যা। তিনটা অপশন আছে, মিলিয়ে দেখতে হবে হিসাব করে যে কোনটা কোনটা সঠিক। প্রথমে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি এর মধ্যে কমন কি আছে? কমন আছে হলো 6, 7, 6, 7। এ ইউনিয়ন বি মানে সংযোগ, সংযোগ করলে যা যা আছে সবই হবে 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 6, 7। একটু দেখি অপশনগুলো। 6, 7 ঠিক আছে, 4, 5, 6, 7 সেটাও ঠিক আছে, 1 আর 2 ঠিক। 3 নম্বর বলেছে এ এর উপসেট সংখ্যা হচ্ছে 6টি। এ সেটের উপাদান দেখতে পাচ্ছি হলো 3টা। তো উপাদান সংখ্যা যদি 3টা হয়, সেই ক্ষেত্রে n 2 টু দ্য পাওয়ার n সূত্র দিয়ে উপসেটের সংখ্যা বের করা যায়। এই ক্ষেত্রে n মানে হচ্ছে 3, 2 এর উপরে কিউব দিলে হয় 8। কিন্তু প্রশ্নে বলা আছে যে উপসেট সংখ্যা হচ্ছে 6টা, তার মানে 3 নম্বর অপশনটা ভুল। তো এখানকার 1 আর 2 সঠিক উত্তর। 20 নম্বর বলা হয়েছে নিচের কোন ক্ষেত্রটির কর্ণদ্বয় পরস্পর সমান? কর্ণ সমান হচ্ছে যে সমস্ত চতুর্ভুজের কোণ সমকোণ সেগুলোর কর্ণ সমান হয়, বর্গ এবং আয়তাকার ক্ষেত্র। এখানে অপশনে বর্গ নাই, আয়ত আছে, এটাই তাহলে সঠিক উত্তর। 21 নম্বর একটা সামান্তরিকের চিত্র দেয়া আছে, এবিসিডি সামান্তরিকে ডিসিই কোণ হচ্ছে 65 ডিগ্রি, কোণ বিএডি ভ্যাট কত সমান সমান কত? তো একটু সামান্তরিকটা যদি একে দেখতে চাই, সামান্তরিক যার বিপরীত বাহুগুলো সমান, আর সামান্তরিকের আরো একটা বৈশিষ্ট্য আছে যে বিপরীত কোণগুলো কিন্তু সমান, আর সন্নিহিত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে এই বাহুটাকে বর্ধিত করে দিয়ে এই কোণটার মান দেয়া আছে হচ্ছে 65 ডিগ্রি। নাম দেয়া আছে, এটা হচ্ছে এ বি সি ডি, এই কোণটা হলো 65 ডিগ্রি দেয়া আছে। এদিকে ই নাম দেয়া আছে,
আচ্ছা, সেটা আর প্রয়োজন নেই। আমাদের এই কোণটার মান বিএডি নির্ণয় করতে বলেছে। তো দেখো, এটা যদি 65 ডিগ্রি হয়, ভেতরের এই কোণটা, এটা হচ্ছে সম্পূরক কোণ, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, সরলরেখা 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা 65 মাইনাস করি, তাহলে এই কোণটা পাওয়া যাবে। 180 থেকে 65 বিয়োগ করলে হচ্ছে 115 ডিগ্রি। এই কোণটা যদি 115 ডিগ্রি হয়, এটার বিপরীত কোণ হলো এটা বিএডি কোণটা, তাহলে এটাও 115 ডিগ্রি হবে। অর্থাৎ যে বিএডি কোণের মান বের করতে বলেছে 21 নম্বর, সেটার উত্তর হচ্ছে 115 ডিগ্রি। গ নম্বর অপশনে আছে। তারপরে 22 নম্বর প্রশ্নে বলা আছে যে দুইটি সন্নিহিত বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ ব্যবহার করে নিচের কোন চতুর্ভুজটি আঁকা সম্ভব। সন্নিহিত বাহু দুইটা আর হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ। প্রথমে অপশন আছে রম্বস। রম্বসের তো দুইটা বাহু জানার প্রয়োজন নাই, একটা বাহু জানলেই হয়, তো তাহলে এটা হবে না। ট্রাপিজিয়ামের আঁকতে গেলে হচ্ছে যে সমান্তরাল বাহু দুইটা জানা দরকার এবং হচ্ছে বড় বাহু সংলগ্ন দুইটা কোণ জানা দরকার। এটাও তাহলে হচ্ছে না। আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। আয়তক্ষেত্রের তো কোণ জানার প্রয়োজন নাই, কারণ আয়তক্ষেত্রে কোণ সমকোণ সেটা আমরা জানি, তো এটাও হচ্ছে না। সবশেষ যে অপশনটা আছে সামান্তরিক, এটাই হচ্ছে সঠিক উত্তর। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে সন্নিহিত দুইটা বাহু জানা থাকলে চারটা বাহু জানা যাবে, আর ওই সন্নিহিত বাহুর অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে আমরা হচ্ছে সামান্তরিকটা আঁকতে পারবো। এটা 22 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে তাহলে ঘ। 23 নম্বর বলা হয়েছে যে কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হয়। তো এখানে প্রথমের যে অপশনটা আছে ক নম্বর, 1 আর 1 যোগ করলে √2 এর থেকে বড়ই হয়। √2 এর মান 1.41 এরকম কিছু একটা, মানে 2 এর থেকে সেটা ছোট। তো 1 আর 1 যোগ করলে তো 2 হয়ে যায়, তার মানে তৃতীয় বাহু তার থেকে 1 যোগ করে যা হয় সেটা তৃতীয় বাহু থেকে বড় হয়, বা বড় বাহুর থেকেও ছোট বাহু দুইটার যোগফল বড় হয়। তো এইটা দিয়েই ত্রিভুজ আঁকা সম্ভব। বাকি অপশনগুলো হিসাব করে দেখতে পারো যে ছোট বাহু যে দুইটা আছে অপেক্ষাকৃত ছোট বাহু, সেই দুইটা যোগ করে তৃতীয় বাহুর থেকে বড় হয় কিনা। যদি বড় হয় তাহলে কেবল সেই ক্ষেত্রেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তো এরকম আর কোনোটাতেই হয় না। ক নম্বর অপশনটা এখানকার সঠিক। 24 নম্বর বলা হয়েছে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য a, লম্বের দৈর্ঘ্য b, ত্রিভুজটির অতিভুজ কত হবে। আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে অতিভুজের বর্গ ভূমি এবং লম্বের বর্গের যোগফলের সমান। তো ভূমি আর লম্ব এখানে দেয়া আছে হলো a আর b, তাহলে অতিভুজের বর্গ হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, অর্থাৎ অতিভুজ হবে তাহলে স্কয়ারটা ওই পাশে নিয়ে গিয়ে অতিভুজের স্কয়ারটা ডান পাশে নিয়ে গিয়ে হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ অতিভুজের মান √a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা ঘ নম্বর অপশনে আছে। 25 নম্বর, কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধ পথ চিহ্নিত করে তাকে কি বলে। এটা তো বৃত্তের সংজ্ঞা, এটা বোঝানোর আর কিছু নাই। বৃত্তের সংজ্ঞাটাই দিয়ে রেখেছে, বৃত্ত হবে এটা। 26 নম্বর, বৃত্তের সকল সমান জ্যা কোনটা থেকে সমদূরবর্তী। এমন একটা উপপাদ্য আছে আমাদের, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে বৃত্তের মধ্যে সমান সমান যতগুলোই জ্যা আঁকা হোক না কেন, কেন্দ্র থেকে প্রত্যেকটা দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়, তো লম্ব দূরত্ব সমান হবে। তো এটা হচ্ছে তাহলে কেন্দ্র থেকে। 27 নম্বর বলেছে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার। ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাস এটাকে আমরা 2r দিয়ে প্রকাশ করতে পারি। ব্যাসার্ধ মানে হচ্ছে r, আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। 2r, এটা 27 নম্বর হচ্ছে 2r, অর্থাৎ ব্যাস সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে পরিধি। পরিধি মানে তো 2πr, তো 2r তো এখানে আছেই, তার সাথে পাই এটা হচ্ছে এক্সট্রা, অর্থাৎ ব্যাস 10, তার সাথে পাই এর মানটা গুণ করে দিলেই হয়। 10 আর পাই এর মান হচ্ছে 3.14, গুণ করলে হবে 31.4। পরিধি তাহলে 31.4। 27 নম্বর এর উত্তর এটা। তারপর 28 নম্বর বলেছে যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটি। গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হয়, আর তার জন্য প্রথমে হচ্ছে আমাদের
পরিসর নির্ণয় করে নিতে হয়। অর্থাৎ 28 নম্বরের উত্তর হচ্ছে পরিসর। এই মডেল টেস্টের সর্বশেষ যে দুইটা এমসিকিউ আছে 29 আর 30 পরিসংখ্যানের অধ্যায় থেকে দেয়া হয়েছে। একটা সারণী দেখতে পাচ্ছ, প্রাপ্ত নম্বর এবং ছাত্র সংখ্যা দেয়া আছে। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সারণীর মধ্যক কোনটি। তো প্রাপ্ত নাম্বার এটাকে আমরা মধ্যবিন্দু বিবেচনা করতে পারি। এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দেয়া নাই, এটাকে মধ্যবিন্দু যদি বিবেচনা করি। আর ছাত্র সংখ্যা অর্থাৎ গণসংখ্যা, তো বের করতে হবে মধ্যক। মধ্যপদ কোনটা, সেটা হচ্ছে মধ্যক। তো এখানে দেখো, এখানে যে গণসংখ্যা বা ছাত্র সংখ্যা আছে 4 আর 1 5, 5 6 11, 11 আর 7 18, 18 আর 2 হচ্ছে 20। আবার একটু দেখি, 5 11 18 20, হ্যাঁ, মোট গণসংখ্যা হচ্ছে এখানে 20টা। তো 20 এর অর্ধেক হচ্ছে, আমরা জানি যে যখন জোড় সংখ্যক উপাত্ত থাকে তখন মধ্যক নির্ণয় করতে গেলে মাঝখানের যে দুইটা পদ, সেই দুইটা পদ যোগ করে সেটার গাণিতিক গড় অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে মধ্যক পাওয়া যায়। তো 20 যদি উপাত্ত সংখ্যা হয়, 20 n/2 অর্থাৎ 20 এর অর্ধেক 10, 10 এবং 11তম পদ, এই দুইটার যোগফলের অর্ধেক হচ্ছে মধ্যক হবে এটা। তো এখানে দেখো 4 আর 1 5, 5 6 11, মানে এটা 5 এর পর থেকে 11 নম্বর পদ পর্যন্ত এখানে। তো তার মানে তো 10 আর 11 নম্বর পদ দরকার, 10 11 দুইটাই এখানে। তো দুইটাই হচ্ছে তাহলে এই যে 65। তো মধ্যক হবে তাহলে 65 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ, তো সেটা 65 হবে। অর্থাৎ এই উপাত্তের মধ্যক হচ্ছে 65। এটা খ নম্বর অপশনে আছে। আর শেষের প্রশ্নে 30 নম্বর বলা হয়েছে প্রদত্ত সারণীর গড় কোনটি। গড় নির্ণয় করতে গেলে এই সারণী থেকে প্রথমত আমাদের এটাকে যদি আমরা xi বিবেচনা করি, মধ্যবিন্দু, আর এটা হচ্ছে fi গণসংখ্যা, তো আমাদের xi fi এর গুণফল বের করতে হবে। 55 আর 1 হচ্ছে 55, গুণ করে 4 আর 60, 4 6 24, 0 240, 65 আর 6 65 আর 6 65 into 6 গুণ করে পাবো 390, একটু বড়ই হয়ে গেছে এটা। তারপরে 70 আর 7, 7 7 49, আর হচ্ছে 0, 75 দুগুণা 150। এগুলো xi fi এর মান, এগুলোর সমষ্টিকে মোট গণসংখ্যা অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পাবো গড়। গড়ের সূত্র জানা আছে যে সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n। তো fi xi বা xi fi যাই বলি, এর যোগফল হবে হচ্ছে 55 যোগ 240 যোগ 390 যোগ 490 যোগ 150, যোগ করলে 1325 হয়, 1325, আর ভাগ করতে হবে n 20 দিয়ে। 1325 ভাগ 20 ভাগ করলে পাওয়া যাবে 66.25, 66.25। এটা হচ্ছে গ নম্বর অপশনে আছে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ প্রদত্ত উপাত্তের গড়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল টেস্টে যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করব। আশা করছি যে সাথেই থাকবে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।